স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছি আমি আকাশ হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে সম্পর্কের নতুন উচ্চতায় দেশ। এ উপলক্ষে একসঙ্গে 10 দিনের বর্ণাঢ্য আয়োজনের পর্দা উঠবে আজ। বিকাল 4:30 থেকে এই অনুষ্ঠানমালা চলবে স্বাধীনতা দিবস পর্যন্ত। উৎসবে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র সরকার প্রধানরা। কিছুক্ষণের মধ্যে ঢাকা পৌঁছাবেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ। শাহলি জয় রিপোর্ট। শিল্পী কলাকুশলীদের শেষ মুহূর্তের ব্যস্ততা প্যারেড স্কয়ারের এই মঞ্চে। দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে উপভোগ করবেন প্রদর্শনী, জানবেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস, জানবেন এ মুক্তি অর্জনে কতটা সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় প্যারেড স্কয়ারে টানা 10 দিনের অনুষ্ঠানমালার মূল থিম মুজিব চিরন্তন। তবে প্রতিদিনের আয়োজনে থাকবে ভিন্নতা। সাংস্কৃতিক আয়োজনে থাকবে বন্ধুপ্রতিম দেশ ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণ। আমরা তো জন্মাইনি এ দেশে, কিন্তু সূত্রটা তো এ দেশে, এই বাংলাদেশ। সেই মাটিতে আমরা ফেরত এলাম। ওর বাবার যাত্রা, ওর মায়ের যাত্রা সব এই দেশ থেকেই। নাচ, গান, বাজনা এইসবের কোনো ভেদাভেদ নেই কোথাও। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব একটা চরিত্র, বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু কোথায় যেন সুর এক। আয়োজকরা বলছেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বক্তব্য রাখবেন ঢাকা সফরে আসা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের শীর্ষ নেতারা। বুধবার মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ ঢাকায় আসবেন। পর্যায়ক্রমে অন্য নেতারাও যোগ দেবেন উৎসবের আয়োজনে। আমাদের দেশের মানুষের যে মহান সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম, স্বাধীনতার আগ থেকে শুরু করে সেই সংগ্রাম এবং সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, আবার অন্যদিকে 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণমানুষ, তাদের যে ত্যাগ, সব কিছু মিলে আমরা সেই ছবিটাও তুলে ধরতে চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে যাত্রা এবং পরবর্তীতে আমরা আজকে মুজিব বর্ষে নিয়ে আমরা যে আয়োজনগুলি করছি, এই পুরো যাত্রাটাকে আমরা একটা মুজিব চিরন্তন যাত্রা হিসেবে আমরা সামনে ধরেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে দর্শনার্থী প্রবেশ হবে সীমিত আকারে। তবে গণমাধ্যমে 10 দিনের অনুষ্ঠানমালাই সরাসরি সম্প্রচার হবে দেশবাসীর জন্য। 17 মার্চ থেকে 26 মার্চ জাতির জনকের জন্মজয়ন্তী থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 10 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। অপেক্ষা আর মাত্র কিছু মুহূর্তের। জাতীয় প্যারেড স্কয়ার থেকে শাহ আলী জয়, নিউজ 24। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র 3 অর্থ বছর, অথচ এই সময় মাথাপিছু আয় ও বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। পরে বঙ্গবন্ধুর সোনার বাংলার বিনির্মাণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সোনার বাংলার স্বপ্নযাত্রার কথা বিস্তারিত জানাচ্ছেন বাবর হোসেন। মানুষকে দাবায় রাখতে পারবো না, বাংলাকে দমিয়ে রাখা যায়নি। 50 বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ আজও চিরসমুজ্জ্বল। তার তর্জনীতেই লেখা হয় 56,000 বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন নানা বিপর্যয় আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র 3 বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় 1970-71 সালের $85 থেকে উঠে আসে $273। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, 1970-71 অর্থ বছরের নেতিবাচক প্রবৃদ্ধি আশ্চর্য হলেও তা 1974-75 সালে ছাড়িয়ে যায় 7%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে অন্তত 20%। কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য উৎপাদনও বাড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। কোনো অবকাঠামো নেই, কোনো প্রতিষ্ঠান নেই, কোনো রকমের
$1 রিজার্ভ নেই, এরকম একটি দেশকে তিনি ছাই ভস্য থেকে টেনে একটা সমৃদ্ধির মহাসড়কে তুলে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশ। শত প্রতিকূলতা মোকাবেলা করেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ। তাই তো 1971-72 সালের মাত্র $900 কোটি অর্থনীতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বহুগুণ বেড়ে দাঁড়িয়েছে $33,000 কোটি। দারিদ্র্য নির্মূলে বড় সাফল্য তো আছেই, ইতিহাসের রেকর্ড রিজার্ভ ছাড়িয়েছে $44 বিলিয়ন। এছাড়া প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এগিয়ে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয়, আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে, অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। শুধুমাত্র আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশেই পৌঁছিনি, আমাদের অন্যান্য যে সমস্ত সূচক, যেমন সামাজিক সূচক, জীবনের আয়ু, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি মুজিব বর্ষে পেয়েছে উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ। অর্থনৈতিক অগ্রযাত্রায় পদ্মার বুকে রচিত হয় উন্নয়নের নবযাত্রা, আর অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে টুঙ্গিপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় কি কি আয়োজন থাকছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার নিজ যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় নানা আয়োজন করা হয়েছে। এই আয়োজনগুলোর মধ্যে রয়েছে শিশু সমাবেশ এবং যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানোর কাজটি হবে কিছুক্ষণ পরে, হয়তো 10টা নাগাদ শুরু হবে। এখন সেই যে পরিপাটির কাজটি চলছে, পরিপাটি রয়েছে, তারপরে শেষ মুহূর্তের যে গোছানোর কাজটি সেটি করা হচ্ছে। আমরা যেটা দেখতে পেয়েছি যে করোনাকালীন সময়ে একটু যে একদম পরিপাটি করা হয়েছে এবং সামাজিক দূরত্ব, নিরাপত্তা সেইগুলো করা হবে এবং মাস্ক সহ তারা এখানে মাস্ক পরিধান করে আসবেন এবং সামাজিক দূরত্ব মানার কথা বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুলিশ, আর্মি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষ রয়েছে, তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন এবং এখানে একদম পুরো পরিপাটি করা রাখা রয়েছে। কিছুক্ষণ পরেই তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং দোয়ার অনুষ্ঠান হবে এবং আরও বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে চলবে দিনব্যাপী। এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ডিজিটাল ভার্সনের মাধ্যমে কথা বলবেন এবং অন্যান্য মন্ত্রী পরিষদের নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থলের আশপাশ একদম পরিপাটি করে রাখা হয়েছে। আপনি বেদিতে আমরা দেখতে পাচ্ছি দুটি ফুল ডালিও রাখা রয়েছে। এখানে যারা শ্রদ্ধা জানাতে পারবেন, প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে এখানে। এবং মানুষ কিন্তু প্রতি বছরের ন্যায় এবছর কিছুটা আমরা ব্যতিক্রম দেখছি, যদিও জন্ম শতবার্ষিকীর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আমরা এই বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। তবে এবছর একটু ব্যতিক্রম রয়েছে, কারণ করোনা কাল চলছে। আপনি জানেন যে করোনাকালীন সময়ে যে সামাজিক দূরত্ব, সেই সামাজিক দূরত্ব মানার কথা বলছেন যারা কর্তৃপক্ষ রয়েছে, আয়োজক রয়েছেন তারা। এবং এই অনুষ্ঠানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। যে ডালি রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানোর জন্য এখানে রয়েছেন। সব মিলিয়ে যে মানুষগুলো রয়েছে তারা এখানে আসবেন, কিছুক্ষণ
পরে শ্রদ্ধা জানাবেন। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখানে আসবেন যারা, তারা সামাজিক দূরত্ব মেনে চলবেন এবং দোয়া মাহফিল রয়েছে, পুরস্কার রয়েছে, বঙ্গবন্ধুর যে ভাষণ রয়েছে ৭ মার্চের ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের উপরে প্রতিযোগিতা রয়েছে, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। আজকে যারা রয়েছেন সব মিলিয়ে একদম পরিপাটি করে রাখা রয়েছে। জান যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন, তার যে ৭ মার্চের যে ভাষণ, সেই ভাষণ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস সব মিলে কিন্তু একটি পরিপাটি রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। এবার অন্য প্রসঙ্গ। মধ্যরাতে বনির হল ঢাকার আকাশ, আতশবাজির ঝলকানি আর ফানুস উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ ও আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের ৫০ বছরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে শপথ নিয়েছে মানুষ। তাদের প্রত্যাশা, অচিরেই উন্নয়নশীল থেকে উন্নত দেশের তালিকায় ঠাঁই পাবে বাংলাদেশ। আরিফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। এই উৎসব বাংলাদেশের, উদযাপন গর্বের। একসময় তলাবিহীন দেশটির বয়স এখন ৫০। অর্ধশত বয়সী বাংলাদেশ অর্জন করেছে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হবার জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। পাশাপাশি বাঙালির মুক্তির নায়ক বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনের ক্ষণ ছিল মঙ্গলবার মধ্যরাত। এই দুই উৎসবে ঢাকা রাতের আকাশ সাজে বর্ণিল আয়োজনে। রাজধানীর কলাবাগান মাঠে স্বেচ্ছাসেবক লীগের আয়োজন শুরু হয় কেক কাটার মাধ্যমে। এর আগে বক্তারা বলেন, ষড়যন্ত্রে জাল ছিন্ন করে গড়তে হবে সোনার বাংলা, ঐক্যবদ্ধ হতে হবে দেশের অগ্রযাত্রার প্রশ্নে। আজকে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব। শত ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে আমরা এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে আরো অনেক অনেক বেশি আমাদেরকে চেতনায় আমরা শানিত হতে হবে। আমাদেরকে মানুষের জন্য, দেশের জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। আতশবাজির ঝলকানিতে রঙিন হয় রাজধানীর হাতিরঝিলের আকাশও। দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হয় বাঙালির মুক্তির নায়ককে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র জীবনের একটা অংশ কেটেছে কলকাতায়। 1942 সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের জন্য যখন ভর্তি হলেন তখন তিনি থাকতেন বেকার হোস্টেলে। সে কারণে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের প্রসঙ্গ এলে চলে আসে স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের প্রসঙ্গ। শাকিল আবিদিনকে সাথে নিয়ে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। বঙ্গবন্ধুর ছাত্র জীবনের প্রসঙ্গ উঠে এলেই অবশ্যই উঠে আসবে তৎকালীন ইসলামিয়া কলেজের নাম, যার আজকের নাম মৌলানা আজাদ কলেজ, যেটি অবস্থিত কলকাতায়। আর বঙ্গবন্ধু যখন সেই ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন তখন তিনি থাকতেন এই বেকার হোস্টেলে। 1942 সালে শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের জন্য যখন ভর্তি হলেন তখন তিনি থাকতেন বেকার হোস্টেলের এই 24 নম্বর কক্ষে। সে কারণেই যখনই বঙ্গবন্ধুর ছাত্রজীবন প্রসঙ্গ উঠে আসবে তখনই ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার স্মৃতিবিজড়িত এই বেকার হোস্টেলের প্রসঙ্গ। বঙ্গবন্ধু যেই কলেজে পড়তেন আমিও সেই কলেজেরই ছাত্র, তবে তখন কলেজের ওই নামটা ছিল না, এখন নাম মৌলানা আজাদ কলেজ। তিনি যখন পড়তেন ওই কলেজটা তৈরি করার ক্ষেত্রে ফজলুল হকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তখন তার নাম ছিল ইসলামিয়া কলেজ। 1946 সালে তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ থেকেই 1947 সালে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু। পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হোস্টেল কক্ষটি সংরক্ষণের উদ্যোগ নেন স্থানীয় সরকার।
আসলে আমরা সত্যি কৃতজ্ঞ ভারত সরকারের কাছে যে এই 1998 সাল থেকে এই বঙ্গবন্ধু ব্যবহৃত 24 নম্বর কক্ষটি তারা বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করছেন। নেতাজি বলতে যেমনি সুভাষচন্দ্র বোস, স্বামীজি বলতে বিবেকানন্দ, ঠিক তেমনি বঙ্গবন্ধু বলতে কলকাতাবাসী শেখ মুজিবুর রহমানকেই চেনেন। আর সে কারণেই কলকাতা আগলে রেখেছে বেকার হোস্টেলের এই 24 নম্বর স্মৃতিকক্ষটি। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আর 10টা শিশু কিশোরের মতোই কেটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকাল। তবে ছোটবেলা থেকেই নেতৃত্ব, ধর্মনিরপেক্ষতা সহ মর্মিতার মতো গুণাবলীগুলো প্রকাশ পায় কিশোর মুজিবের মধ্যে। শিশুকালের এই গুণাগুণগুলো নিজের মধ্যে আমৃত্যু লালন করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শাহলি জয়ের রিপোর্ট। টুঙ্গিপাড়ার এ মাঠেই ফুটবল খেলতেন বঙ্গবন্ধু। ছোটবেলা থেকেই পছন্দ করতেন খেলাধুলা, তবে ফুটবলই ছিল তার প্রিয় খেলা। আজকের এই শিশুদের মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও নির্ভার শৈশব কেটেছে খেলার মাঠে। তখন ব্যাংকপাড়া কিকার্স অ্যাসোসিয়েশন ইনি গঠন করেছিলেন এবং কালেক্টরেটের একটা দল ছিল। বঙ্গবন্ধুর পিতা কালেক্টরেটে চাকরি করতেন। ওই দলের তিনি তখন খেলতেন না, তখন তিনি ছিলেন ওই দলের ম্যানেজার। আর এদিকে বঙ্গবন্ধুর ফুটবল টিম হলো ব্যাংকপাড়া কিকার্স। এদের মধ্যে যখন প্রতিদ্বন্দ্বিতা হতো তখন দেখা যেত পিতা পুত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি না। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন জাতির জনক। 27 সালে 7 বছর বয়সে ডিমাডাঙ্গা স্কুলে শুরু হয় তার শিক্ষা জীবন। 2 বছর পড়েন এখানে। বর্তমানে বহুতল এই ভবনে শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান হলেও সে সময়ে গোলপাতার ঘরে 12 জন শিক্ষার্থীর সঙ্গে ক্লাস করতেন তিনি। এখানে একজন শিক্ষক ওনাকে পড়াতেন একটা গোলপাতার ঘরে। সেখানে এই শিক্ষকের নাম ছিল সুরেন্দ্রনাথ রায়। আমরা শুনেছি, কারণ উনি আমার দাদাদের সমসাময়িক ছিলেন। তো আমি আমার দাদার কাছ থেকে শুনেছি ওনার বাবা মাদারীপুরের কোর্টে চাকরি করতেন, বিধায় উনি 3য় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে উনি এখান থেকে চলে যান। বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণ প্রকাশ পায় স্কুল জীবন থেকেই। তার সমসাময়িক কেউ বেঁচে না থাকলেও জাতির জনকের এই গুণের কারণে গর্ব করেন উত্তর প্রজন্ম। তিনি যখন স্কুলের ছাত্র তখন হামিদ মাস্টার নামে একজন শিক্ষক তার ছিলেন, যার প্রভাব বঙ্গবন্ধুর উপরে পড়ে, এবং তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ছাত্রদের দল গঠন করে মুষ্টি চাল সংগ্রহ করে তা গরিবদের মাঝে বিতরণ করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত যে অসাম্প্রদায়িকতার চর্চা করেছেন বঙ্গবন্ধু, সেই চর্চার প্রথম পাঠ হয় শৈশবকালে। তার যে একটা মানবতার যে দিকটা ছিল এটা অতুলনীয়। আসলে সে ছিল মানবতা, তার কাছে হিন্দু মুসলমান কিছুই ছিল না। তার ম্যাক্সিমাম বন্ধু ছিল কিন্তু আপনার হিন্দু। এলাকার সকল মানুষের সঙ্গেই এমন ব্যবহার করতেন যে সবাই যেন তার আত্মীয়। তার মুরব্বীদের তো মুরব্বী জ্ঞান যেটা ছিল, এটা আমি বাংলাদেশের কাউকে দেখি নাই। নিভৃতপল্লী, টুঙ্গিপাড়া আর গোপালগঞ্জ সদরে কেটেছে জাতির জনকের শৈশব আর কৈশোর। বেরি আর চোখের রোগে আক্রান্ত হয়ে 4 বছর লেখাপড়া করতে না পারলেও 1937 সালে গোপালগঞ্জের মিশনারি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় গ্রুপ ফিল্ড মোজাইক হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে বগুড়ার শস্য চিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রকল্প। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে তথ্য সংযুক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে জানানো হয় 1,19,430 বর্গমিটারের বেশি এলাকা জুড়ে ওই শস্য চিত্র পেছনে ফেলেছে আগের রেকর্ডকে। এর উদ্যোক্তা হিসেবে AFM বাহাউদ্দিন নাসিম ও KSM মুস্তাফিজুর রহমানের নাম উঠে এসেছে গিনেসের তথ্যে। ফুট হিসেবে বগুড়ায় বঙ্গবন্ধু শস্য চিত্রের আয়তন 12 লাখ বর্গফুটের উপরে। এর আগে চীনে 8.5 লাখ বর্গফুটের শস্য চিত্র রেকর্ডের অধিকারী ছিল। সংবাদ নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চলে গেলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজ গতকাল সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে দীর্ঘ সময় ধরে যারা প্রভাব বিস্তার করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ কখনো নন্দিত, কখনো সমালোচিত হয়েছেন, কিন্তু তিনি প্রকৃত অর্থে একজন রাজনীতিবিদ ছিলেন বলে তার সহকর্মীরা মনে করেন। মারুফুর রহমানের রিপোর্ট। পাকিস্তানি শাসকদের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। পরে তিনি জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সরকারেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন। জেনারেল এরশাদের সরকারে থাকলেও পরে তিনি আবার বিএনপির রাজনীতিতে ফিরে আসেন। তার সহকর্মীরা উল্লেখ করেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন দক্ষ পার্লামেন্টারিয়ান যেমন ছিলেন, তেমনি তিনি আইন পেশাতেও সফল ছিলেন। বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্ব নিয়ে তার লেখা একাধিক বই প্রশংসিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই নানা আলোচনার জন্ম দিয়েছে। স্কুলে ছাত্র থাকার সময় বাংলা ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে মওদুদ আহমেদ জেল খেটেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর তিনি লন্ডনে বার অ্যাট ল পড়তে যান। মওদুদ আহমেদ বার অ্যাট ল শেষ করে 60-এর দশকের মাঝামাঝি দেশে ফেরেন। তখন 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করলে তার সমর্থনে সক্রিয়ভাবে মাঠে নামেন। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় মওদুদ আহমেদকে পোস্ট মাস্টার জেনারেল নিয়োগ করেছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠকদেরও অন্যতম ছিলেন তিনি। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি শাসিত 1969 সালে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মওদুদ আহমেদ। পরে সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারে মওদুদ আহমেদ প্রথমে মন্ত্রী, তারপরে উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। 2011 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামাত জোট সরকারেও তিনি আইনমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনীতিক মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার এই মৃত্যু দেশের রাজনীতির অঙ্গনে অনেক বড় শূন্যতা তৈরি করবে। মুহূর্তে একটা পূরণীয় শূন্যতার সৃষ্টি হলো এবং এটা অপূরণীয়। আমরা মনে করি এটা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশের জন্য, সমগ্র জাতির জন্যই একটা বড় ক্ষতির সম্মুখীন হলাম আমরা। তিনি বাঁচতে চেয়েছিলেন, he wanted to live more and he was a fighter। উনি লড়াই করেছেন, বেঁচে থাকার চেষ্টা করেছেন। এর মধ্যে ফ্লাইট নেই, উনি 8 তারিখে এসে পৌঁছাবেন নোয়াখালীতে। তার পিতার কবরের পাশেই তার কবর দেওয়া হবে। ভালো নেই ঢাকার সবুজ পাতা। শুধু গাছের পাতায় প্রতিদিন ধুলার আস্তরণ জমে 500 মেট্রিক টন। এর ফলে গাছের খাদ্য অক্সিজেন তৈরির প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। পরিবেশবিদরা বলেন, এতে করে আরো উত্তপ্ত হবে ঢাকার আবহাওয়া, বাড়বে রোগ বালাই। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। সবুজ পাতায় ধূসর রং, অথচ এই সবুজে স্নিগ্ধ হওয়ার কথা ঢাকার পরিবেশ। বিশুদ্ধ বাতাসে নগরবাসীকে ভালো রাখার বদলে নিজেই দুকে দুকে টিকে আছে গাছগাছালি। দূষণ আর উন্নয়নের ধুলাবালির কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ঢাকার এক একটি সবুজ পল্লবী। এই নিয়ে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলী দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস ঢাকার 10টি পার্ক ও রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছের পাতা সংগ্রহের পর গবেষণা করে। তাতে দেখা যায়, রাস্তার পাশে সব গাছে প্রতিদিন ধুলার আস্তর জমে অন্তত 500 মেট্রিক টন। সেই হিসেবে মাসে 15,000 মেট্রিক টন ধুলা জমার হিসেব পেয়েছেন গবেষকরা। গাছের পাতায় যে পরিমাণ ধুলাবালি 2020 সালে পতিত হতো, প্রতিদিন তার থেকে 2021 সালে প্রায় 10 থেকে 12 ভাগ বেশি পতিত হচ্ছে। 500 মেট্রিক টনের কাছাকাছি ধুলোবালি পতিত হওয়া আর আমাদের গবেষণা থেকে তথ্য আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক জসিমউদ্দিন বলেন, পাতায় পাতায় ধুলার এমন আস্তর গাছের সালোক সংশ্লেষণ ও অক্সিজেন উৎপত্তিকে ব্যাহত করছে। এতে গাছ যেমন পড়ছে বিপদে, একই বিপদে মানুষও। কোনো কারণে যদি সবুজ বনকণিকা আপনার ঢেকে পড়ে বিভিন্ন ধরনের ধুলাবালি দ্বারা, তখন যে সূর্য থেকে যে লাইট এসে সবুজ বর্ণকণিকায় পড়বে, সেখানে বাধাপ্রাপ্ত হবে। সেই বাধার ফলে যে ফটোসিনথেসিসের রেট সেটা
কমে যাবে। কমে গেলে একদিকে তার খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে, অন্যদিকে যে অক্সিজেনটা সে বাতাসে ছাড়বে সেটার পরিমাণ কমে যাবে আস্তে আস্তে। তো এই প্রক্রিয়া যদি পর্যায়ক্রমে চলতে থাকে তাহলে গাছ নিজেও বিপদে পড়বে, গাছের উপর নির্ভরশীল যারা বিশেষ করে প্রাণী জগৎ তারাও একসময় বিপদে পড়বে। ঢাকার আবহাওয়া এমনিতেই স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশ্লেষকরা বলছেন গাছ থেকে অক্সিজেন উৎপত্তি এভাবে বাধাগ্রস্ত হতে থাকলে ঢাকা হবে আরও উত্তপ্ত ও অস্বাস্থ্যকর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন সে তালিকা চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাও 11 এপ্রিলের মধ্যে জানতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুর্নীতি মামলা অভিযুক্তদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অন্য এক বেঞ্চ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। পিপলস লিজিং সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3.5 কোটি টাকা আত্মসাতের মূল হোতা পিকে হালদার নিষেধাজ্ঞার পরও বিদেশে পালিয়ে যান। একে কেন্দ্র করে কয়েক দফায় দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। সবশেষ প্রতিষ্ঠানটির 286 ঋণ খেলাপির মধ্যে যারা আদালতের নির্দেশে উপস্থিত হননি তাদেরও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। জাস্টিস এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন যেহেতু কোনো আইন বিধি নেই, আমি দুদককে একটা নির্দেশনা দিলাম, আপনারা এই বিষয়ে একটি যথাযথ বিধি প্রণয়ন করুন। ওনারা বিদেশে যাওয়ার ব্যাপারে ওনারা যাবেন কি যাবেন না সবকিছু ডিটারমিন করবে স্পেশাল জাজ, যতক্ষণ পর্যন্ত বিদ্যমান আইনে কোনো রুল বা কোনো বিধি বা এটা যদি ফ্রেম না হওয়া পর্যন্ত সকল কিছু নিয়ন্ত্রণ করবেন এখন বা সিদ্ধান্ত দিবেন স্পেশাল জাজ। এদিকে গণমাধ্যমে প্রকাশিত সাধারণ বীমা কর্পোরেশনের জালিয়াতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত এক প্রতিবেদন নজরে আনার পর তা আমলে নেন আদালত। গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাদের নাম ঠিকানা আগামী 11 এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশও দেন হাইকোর্ট। যাদেরকে এই বিগত 5 মাসে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্ট চেয়েছেন এবং রিপোর্টারের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো হাইকোর্টে দাখিল করতে পারছেন। আগামী 11 এপ্রিল এটা হাইকোর্টে দাখিলের জন্য দায়িত্ব আছেন। চলতি বছরের 10 মার্চ দুদকের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন ইকবাল মাহমুদ, কিন্তু অবসর নেওয়ার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে খবরের শিরোনাম হন। এখানে যেরকম লোক থাকা দরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাসেস পার্লারে বন্দুকধারীর গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করেছে CNN। বলা হয় ওই দিন অঙ্গরাজ্যটির শহরতলির একটি ম্যাসেস পার্লারে গুলিতে 3 জন নিহত ও 2 জন আহত হন। একই দিন শহরের অপর দুটি স্পা সেন্টারে আরও 4 জন নিহত হন। তবে কারা এবং কি কারণে স্পা সেন্টারে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি, যদিও ঘটনা তদন্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আটলান্টা পুলিশ। মিয়ানমারে জনতা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে সোমবার অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত 183 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মিয়ানমার ও চীনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই মিয়ানমারের জনগণের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে চলতি সপ্তাহে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। তবে এই দমন নিপীড়নে একটুও দমে যায়নি বিক্ষোভকারীরা। দিনের পাশাপাশি রাতের বেলাতেও বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা।
এসবের মাঝে চীনা গণমাধ্যম দাবি করেছে মিয়ানমারে চীনা বিনিয়োগ করা 32টি কারখানা ভয়াবহ আক্রমণের শিকার হয়েছে, বেশ কটিতে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে। আর এ কারণে ইয়াঙ্গুনের শিল্পাঞ্চলের পর এবার দেশের নতুন নতুন এলাকায় কঠোরভাবে সামরিক আইন আরোপ করতে শুরু করেছে সেনাবাহিনী। এভাবে লাগাতার মানুষ হত্যার ঘটনায় মিয়ানমারে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন ইস্যু নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোটেগির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে ব্লিংকেন একথা বলেন। নাহিদ সিহান, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ঘটছে নানা ঘটনা। বাইপ্লাস্টার নিয়ে হুইল চেয়ারে মঙ্গলবারও মেজিয়া ছাতনা রায়পুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি মনে করেন অমিত শাহ হারবে বলে বাংলায় বসে চক্রান্ত করছেন। এর মধ্যে কংগ্রেস নেত্রী লতিকা সুভাষকে নিয়ে কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গে 2 দিনের ভোট প্রচারণার শেষে মঙ্গলবার সকালে দিল্লি ফিরে গেছেন অমিত শাহ। জরিপ বলছে তৃণমূলের সঙ্গে বিজেপির তীব্র লড়াই হলেও শেষমেশ নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। ওয়ার্ম আপ ম্যাচে এদিন 5 কিউই ক্রিকেটারকে সঙ্গী করে মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে নরবরের শুরু তামিমের ব্যক্তিগত 12 রানে নাইম শেখ আর 28 রানে ফিরে যান সৌম্য সরকার। মাহমুদুল্লাহর 35 আর শেখ মেহেদির 38 রান সচল রাখে রানের চাকা। তামিম একাদশের হয়ে এদিন সর্বোচ্চ 66 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। তামিমদের হারানো 5 উইকেটের 4টি তুলে নেন রুবেল। 234 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শান্ত লিটনের ব্যাটিংয়ে রান আসতে থাকে দ্রুত গতিতে। 40 রান করে শান্ত অবসর নেন। বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দিতে লিটন আর মিরাজও স্বেচ্ছায় মাঠ ছাড়ে অর্ধশতক পূরণ করে। শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত 54 রানে 19 বল বাকি থাকতেই 9 উইকেটে বড় জয় তুলে নেয় শান্ত একাদশ। দুই কন্যা সন্তানের পর এবারে পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। 2016 সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর 2020 সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন এরম হাসান। পারিবারিক সূত্র থেকে জানা গেছে সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান ও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির দুজনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।